পানি লাগবে পানি, এই একটি শব্দ দেশের লক্ষ লক্ষ তরুণ ছাত্র জনতাকে একেবারে বন্দুকের নলের মুখে এসে বুক পেতে দিতে উদ্বুদ্ধ করেছিল। দর্শক, বলছিলাম 2024 সালের জুলাইয়ের কথা। 18 জুলাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে এক ঝাঁক তরুণ প্রথমে রাস্তায় নেমে আসে। সেই আন্দোলনের স্ফুলিঙ্গের মতো যিনি ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যার চেহারায় মুগ্ধের প্রতিচ্ছবি দেখা যায় তারই ভাই, যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্নিগ্ধ, আপনাকে স্বাগত জানাই স্টার নিউজে। আমি প্রথম যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এখন কেমন আছেন বা আপনার পরিবার কেমন আছে? আমি যদি সত্যিকার অর্থে বলি, আমি বা আমার পরিবার কেউই এখন ভালো নেই। কারণ যতদিন না পর্যন্ত মুগ্ধর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি বা আমার পরিবার কেউই ভালো থাকতে পারবে না। আমার মনে হয় শুধুমাত্র আমাদের পরিবার না, এই যে 2000-এর মতন শহীদ পরিবাররা রয়েছে, তারা সকলেই যতদিন না পর্যন্ত তাদের স্বজন হারানোর বা প্রিয়জনদের হারানোর যে বিচারটি তারা না পাচ্ছে, ততদিন পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে না। 18 জুলাইয়ের আপনি প্রথম কিভাবে জানতে পারলেন যে আপনার ভাই গুলিবিদ্ধ হয়েছে? 18 তারিখ আনুমানিক সন্ধ্যা 5টা, 5:30টার দিকে আমাকে আমাদের বন্ধু যে আছে আশিক আমাকে ফোন দিয়ে আমাকে বলে যে মুগ্ধর গায়ে গুলি লাগছে, তাড়াতাড়ি হসপিটালে আয়। তখনও আমি বুঝি নাই বা আশিকের কথা শুনে বোঝার কোনো উপায় ছিল না যে মুগ্ধ আর এই দুনিয়ার, এই পৃথিবীতে নাই। তা আমি তাৎক্ষণিকভাবে আমি হসপিটালে যাই। যাওয়ার পর আমি যখন মুগ্ধকে প্রথম দেখতে পাই যে ও ঠিক প্রত্যেক দিন যেভাবে ঘুমায়, সবসময় ওর সাথে থাকি, ঠিক সেভাবেই শুয়ে আছে, মাথার মধ্যে ব্যান্ডেজ করা, আর ওর বালিশটা পুরো রক্তে ভিজে আছে। তো আমি ওর বেডের পাশেই দাঁড়িয়ে ছিলাম, ওয়েট করতেছিলাম যে ডাক্তার আসবে, ডাক্তারের কাছ থেকে আপডেট নেব যে এখন কী অবস্থা। কিছুক্ষণ পর ডাক্তার আসার পর ডাক্তার আমাকে বলে যে ও আর এই পৃথিবীতে নাই, মুগ্ধর মাথায় গুলি লাগছে, যার কারণে ও আর পৃথিবীতে নাই। তো মাথার একদম ঠিক এই কপাল বরাবর যেখানে মেয়েরা টিপ পরে, সেই জায়গাটায় ওর গুলিটা লেগেছিলো। এই জায়গাটা ব্যান্ডেজ দিয়ে কাভার করা ছিল, যার কারণে ওই স্পটটা দেখার কোনো উপায় ছিল না। তা আমি ফার্স্টে শুনে আমি বিশ্বাস করতে পারি নাই। তো আমি ডাক্তারকে বললাম যে আমার সামনে একটু আবার ইসিজি করান, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো দেখতেছে আমার সামনে নর্মালি ঘুমাচ্ছে। তো ডাক্তার আর কোনো টু শব্দ না করে আমাকে কনফার্ম করার জন্য আমার সামনেই আবার ইসিজি পরীক্ষা করালো, এবং ইসিজি পরীক্ষায় আমি দেখতে পারলাম যে পুরোটুকুই ফ্ল্যাট লাইন, মানে কোনো রেসপন্স নেই ইসিজি মেশিনে। তখন আমি বুঝতে পারি যে মুগ্ধ আর এই পৃথিবীতে নাই। তারপর আমার একটা জিনিসই মনে আসে, আমি আমার বড় ভাইকে ফোন দিয়ে বলি যে তারা তখন ঢাকার বাইরে ছিল, আমার বড় ভাই, বাবা মা তিনজনই ঢাকার বাইরে ছিল, যে তোমরা যত দ্রুত সম্ভব ঢাকায় আসো, ডাক্তাররা বলতেছে মুগ্ধ নাকি আর নাই, বেঁচে নাই, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসো। এটা বলার পর কী হয়েছে আমার আর মনে নাই। তখন আমি, অনেকে বলে আমি নাকি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর সেন্সলেস থেকে ওঠার পরে উল্টাপাল্টা বিএফ করছি, মুগ্ধকে ধরে কান্নাকাটি করছি। মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই একসাথে অনেক কিছু স্মরণীয় ছিল, তার ভিতরে বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে? পুরো দুনিয়া হয়তো বা মুগ্ধকে চিনে 26 বছর, কিন্তু আমি মুগ্ধকে চিনি 27 বছর ধরে। কারণ যে মায়ের পেটে একসাথে ছিলাম, তখন থেকে তো আমি ওকে চিনি। তো আমাদের ছোটোবেলার থেকে শুরু হয়ে বড় হয়ে আমাদের শিক্ষা জীবন সম্পন্ন করা, সব কিছু আমরা একসাথে করেছি। ছোটোবেলার থেকেই আমাদের জমজ হওয়ার কারণে আমাদের চেহারা অনেকটা একরকম ছিল। এখন শেষের দিকে এসে কিছুটা তফাৎ করা যেত, কিন্তু ছোটোবেলায় একেবারেই তফাৎ করা যেত না। ছোটোবেলায় থাকতে আমি আর মুগ্ধ একটু স্বাস্থ্যবান ছিলাম। যখনই কোনো জুতা বা কোনো কিছু মাটিতে, মানে ফ্লোরে পড়ে থাকতো, আমরা রেস করতাম আমি আর মুগ্ধ যে কে আগে ওইটা নিয়ে ধরে ওইটা জানালা বা বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারবে। তো এরকম আমরা ছোটোবেলা থেকে অনেক এরকম দুষ্টামি করতাম, একসাথেই সকল কিছু করতাম। এবং একটা মজার ঘটনা হলো যে যদি কোনো ভালো কাজের জন্য কেউ ডাক দিত, ধরেন মুগ্ধর কোনো একটা ভালো কিছুর জন্য একজন ডাক দিয়েছে, তো আমি সেখানে চলে যেতাম। আমি চলে যেয়ে আমি আগে জিজ্ঞাসা করতাম যে কেন ডাকা হয়েছে। যদি ভালো কিছু হতো তাহলে বলতাম হ্যাঁ আমিই মুগ্ধ, আমি ওটা উপভোগ করতাম। আর যদি খারাপ কিছু হতো
তখন আমি বলতাম যে না, আমি তো মুগ্ধ না, আমি স্নিগ্ধ, আমি মুগ্ধরে ডেকে আনতেছি। মা বাবার কাছে সবচেয়ে প্রিয় ছিল কে বেশি? দুষ্টামি কে করতো বেশি? সব থেকে বেশি চঞ্চল ছিল মুগ্ধ অবশ্যই। মা বাবার কাছে প্রিয় আমি যদি বলি যে সব থেকে বেশি প্রিয়, বাবার কাছে সব থেকে বেশি প্রিয় আমার বড় ভাই, আর আমার মার কাছে সব থেকে প্রিয় আমার মানে মুগ্ধকে খুব বেশি পছন্দ করতো। শুধুমাত্র এই কারণেই না যে ও ছোট ছিল, আর আরও কারণ ছিল যে মুগ্ধ সবার খেয়াল খুব রাখতো। ও যত যাই করুক, ও ফ্যামিলি মেম্বারদের অনেক খেয়াল রাখতো, কোন দিকে সমস্যা হচ্ছে, কোন দিকে কিভাবে করলে সুবিধা হবে, এগুলো খুব বেশি দেখতো। স্পেশালি আমার আম্মুকে ও খুব বেশি, আম্মুর প্রতিও খুব বেশি যত্নশীল ছিল। মানে আম্মুর কষ্ট হবে এমন কিছু সহ্যই করতে পারতো না, সবসময় চেষ্টা করতো মাকে কিভাবে ভালো রাখা যায়। আমরা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতাম, তো আমি আমার মতন আমার টাকাগুলো খরচ করে ফেলতাম, আমি বেশি একটা জমাতে পারতাম না, কিন্তু মুগ্ধ অনেক টাকা জমাতো। আর জমানোর পিছনে একটা রিজন ছিল, ওর মূল ইচ্ছা ছিল যে ও জীবন দশায় মাকে নিজের কেনা ফ্ল্যাটে সে উঠাবে। ভাইয়ের লক্ষ্য কি, সে স্বপ্নকে আপনি পূরণ করতে পারবেন বা করবেন কিনা? চেষ্টা করব অবশ্যই। মুগ্ধ যত অপূর্ণ স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ করার জন্য। মুগ্ধ একটা বড় স্বপ্ন ছিল যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টই ও বাইক দিয়ে ঘুরবে। ইতিমধ্যেই ওর 34 থেকে 35টা ডিস্ট্রিক্ট ঘোরা হয়েছে। আপনারা যদি ওর ফেসবুক প্রোফাইলে দেখেন, ওরা দেখবেন যে স্টোরি হাইলাইট করা থাকে, প্রত্যেকটা জেলায় জেলায় যে এক একটা করে স্টোরি হাইলাইট করে রাখছে, যাতে ওর কাউন্ট থাকে যে কতগুলো ডিস্ট্রিক্ট ঘুরছে। তো ওর এই স্বপ্নটাও অসম্পূর্ণ আছে। বাবা মার প্রতি যে স্বপ্ন, সেটাও অসম্পূর্ণ আছে। এখন আমার জীবনের একটা প্রধান লক্ষ্য হলো ওর যে অসম্পূর্ণ স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো পূরণ করা। যেমন উল্লেখযোগ্য স্বপ্ন কি ছিল? সবসময় দেশকে নিয়ে অনেক ভাবতো, দেশের কিভাবে ভালো করা যায়, দেশের জন্য কিভাবে নিয়োজিত হওয়া যায়। যার কারণে তো সে জীবন দিয়ে গেছে দেশের জন্য। দেশকে এতটাই ভালোবাসতো, নিজেকে আটকায় রাখতে পারে নাই, বের হয়ে গেছে দেশের ভালোর জন্য। স্পেশালি ও যখন খুলনা ইউনিভার্সিটি ছিল, ছাত্রদের প্রতি মানে ও খুলনা ইউনিভার্সিটির কনভেনার ছিল, ওদের যে একটা কমিটি হয়, তো সেই বদৌলতে ও ছাত্রদের অধিকার নিয়ে খুব বেশি সোচ্চার ছিল, যার কারণে সে 18 জুলাইতে এভাবে রাস্তায় বের হয়েছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য। জুলাইয়ের 18 তারিখে মাঠে নামার আগে আপনার সাথে কি কোনো কথা হয়েছিল, বা লাস্ট কি কথা হয়েছে? ইন্টারেস্টিং কথা হয়েছে। আমি কখনো এরকম দেখি নাই যে রাতের বেলা আমরা দুজন ঘুমায় গেছি, ঘুমায় যাওয়ার পর ও কখনো আমাকে ডাক দিয়ে উঠে গল্প করছে। কিন্তু 18 তারিখের আগের দিন, অর্থাৎ 17 তারিখ রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাই, আমি ঘুমায় গেছি, রাতে প্রায় 2টা 2:30টার দিকে মুগ্ধ আমাকে নিজেই ডাক দিয়ে উঠেছে। কখনো এরকম হয় না, ও আমাকে কখনোই এভাবে ডাক দিয়ে উঠায় না। 2টা 2:30টার দিকে নিজেই আমাকে ডাক দিয়ে উঠেছে, উঠাইয়া আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলো, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমরা শুয়ে গল্প করছি। ওর মোবাইলে ওর খুলনা ইউনিভার্সিটির যেই প্রোটেস্টগুলো চলতেছিল, সেই প্রোটেস্টগুলো বের করে দেখাচ্ছিল, আর আফসোস করতেছিল যে ও যদি এখন খুলনা ইউনিভার্সিটি থাকতো, তাহলে এই খুলনা ইউনিভার্সিটিতে ও এই প্রোটেস্টগুলোর, এই আন্দোলনগুলোকে গাইডলাইন করতে পারতো, আন্দোলনটাকে সাহায্য করতে পারতো। পরের দিন সকালে আমরা প্রায় 11টা 12টার থেকে ঘুম থেকে উঠে, যেহেতু রাতের বেলা অনেক দেরি করে ঘুমাইছি, 11টা 12টা থেকে ঘুম থেকে উঠে ও আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আজকে তো যাব, তুই কি যাবে কি না। আমি আবার 18 তারিখে ঠিক 2 দিন আগে 16 তারিখে আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করি, যার কারণে আমার হাতে 5টা সেলাই ছিল। তো নতুন ব্যথা সেলাই হওয়ার কারণে সেদিন আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, যার কারণে আমি বলছি আমি তো এই হাত নিয়ে আমি কিছু করতে পারবো না, এর চেয়ে বলো আমি না যাই, আমি গেলে আমাকে নিয়ে তোদের দৌড়াদৌড়ি করতে হবে। এটা বললে আমি ওকে বলছি যে আমি যাব না, তুই গেলে যা। তখন ও আমাকে আমার এখনও মনে আছে, আমাকে একটা কথা বলছিল, সেটা হলো গিয়ে যে তুই তাহলে ভয় পাস, তাহলে তুই ঘরেই থাক, আমি যাই। এটা বলে ও আশিকের সাথে সুন্দর মতো দেখি রেডি হয়ে দরজা দিয়ে বের হয়ে গেল। মুগ্ধর সাথে কখনো মতের পার্থক্য হতো কিনা? অনেক হতো, মতের পার্থক্য অনেক হতো। আমার সব থেকে বেশি মনে পড়ে যে বিষয়টা, সেটা হলো রাতে ঘুমাতে যাওয়ার সময় কে মশারি টাঙাবে, সেটা নিয়ে আমাদের সবসময় ঝগড়া লাগতো। তো এরকম ছোট ছোট বিষয় অনেক আছে যেগুলো নিয়ে মতবিরোধ হতো, আমাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। দেখা যেত ঝগড়াঝাটি হয়েছে, আর 10-15 মিনিট পরেই আমরা আগের মতন সেম মিল হয়ে গেছে। মুগ্ধ মারা যাওয়ার পরে কে বা কারা তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? এখন আধুনিক যুগে যে কেউ চাইলে যে কোনো কিছু সত্যতা এক ক্লিকেই বের করতে পারে। তো এত বড় একটা সত্য জানার পরও যারা এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে,
তারা আমার কাছে মনে হয় তারা একটা বিকৃত মন মানসিকতার অধিকারী। তাদের বিচারটা আমরা আল্লাহর কাছেই ছেড়ে দিয়েছি। আমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে আমার বাবা মার জন্য। আমার বাবা মা যখন এই বিষয়টি দেখেছে তারা একেবারেই ভেঙে গিয়েছে এবং তারা একটা জিনিসই চিন্তা করেছে যে আমার ছেলেটা এই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু আসলে এই দেশের মানুষ এই স্যাক্রিফাইস আসলে ডিজার্ভ করে না। যদি ডিজার্ভ করতোই তাহলে তারা তার এই আত্মত্যাগকে সম্মান করতো, প্রশ্ন করতো না। আপনি জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক মাস, তো সেখানে সেই অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আসলে এই যারা আহতদের তালিকা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, এটা কেন হয়েছে এবং তাদের যে ক্ষতিপূরণ বা তাদের যে সম্মানী দেওয়ার কথা ছিল চিকিৎসা বাবদ, সেটা অনেকেই এখনও 700-800 নাকি পায়নি, কেন পায়নি? আমার অভিজ্ঞতা থেকে বলতে হলে আমি বলবো যে সরকার এবং আমাদের যারা আহত যোদ্ধারা দুই পক্ষেরই এখানে গাফিলতি আছে। আমি আহত যোদ্ধাদের কথাই প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করাতে পারেনি, যারা আন্দোলনে আহত হয়েছে কিন্তু এখন পর্যন্ত লিস্টে নাম আসেনি, তাদের পক্ষ থেকে যেই রেসপন্সটা পাওয়া উচিত ছিল, যথাসময়ে সময় থাকতে যে রেসপন্সটা পাওয়া উচিত ছিল সেই রেসপন্সটা পাওয়া যায়নি, যার কারণে তাদের যে সঠিক তথ্যগুলো সেই তথ্যগুলো নিয়ে তাদের নামগুলো এখন অন্তর্ভুক্ত করানো সম্ভব হয়নি। আমি কাজ করার সময় এমনও দেখেছি যে আমরা একটা ডেডলাইন দিয়েছি যে এই ডেডলাইনের মধ্যে আপনার সকল কাগজপত্র অমুক জায়গায় জমা দিতে হবে, আপনার বাসার পাশে যে সিভিল সার্জন অফিস আছে বা ইউনো অফিস আছে সেখানে জমা দিতে হবে, কিন্তু তারা দেখা যাচ্ছে জুলাই যোদ্ধারা তখন পর্যন্ত জমা দেয়নি এবং এটার ব্যাপারে কোনো উদ্যোগও গ্রহণ করেনি, যার কারণে এটা যদি যখন এই ক্ষতিটা হয়েছে, যখন এই আন্দোলনটা হয়েছে, তখন তো আসলে আগের সরকার ছিল, সেই সরকারের আমলের কোনো ডকুমেন্টস আমরা কেউ খুঁজে পাইনি এই জুলাই যোদ্ধা আহতদেরকে নিয়ে, যার কারণে এটি নতুন করে তৈরি করা একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তারপরে নতুন করে নির্ণয় করা যে কারা আন্দোলনের পক্ষের আহত কারা আন্দোলনের বিপক্ষের আহত, এটা একটা জটিল একটা বিষয় ছিল। আর শহীদদের ক্ষেত্রে একটা বড় বিষয় সেটি হলো যে অনেক প্রত্যন্ত এলাকার মানুষরা রয়েছে যাদের পরিবার থেকে সন্তানরা বা প্রিয় মানুষরা শহীদ হয়েছে, তো সেই প্রত্যন্ত এলাকার মানুষরা আসলে জানেই না যে কিভাবে তাদের এই তথ্যগুলো পাঠাতে হবে বা তাদের সাথে কোনো রকম যোগাযোগ করার কোনো ব্যবস্থাও ছিল না, যেহেতু শুরুর থেকেই এই আন্দোলনে কারা আহত হয়েছে কারা শহীদ হয়েছে তাদের কোনো ডকুমেন্টস আমাদের কাছে ছিল না, তো যার কারণে এগুলো খুঁজে বের করে এগুলাকে তালিকাভুক্ত করা এটা একটা খুব জটিল একটা প্রক্রিয়া ছিল। আরেকটি বড় বিষয় সেটি হলো আমলাতান্ত্রিক জটিলতা। আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটাকে বিগত সরকারের দোসরদের দ্বারা পরিচালনা করা হয়নি। তো এই একটি কারণ ছিল যে 5ই আগস্টের পরে এই আমলাতান্ত্রিক জটিলতাটা অনেক বেড়ে গিয়েছিল, যারা দোসররা ছিল তারা চাচ্ছিল না যে সঠিকভাবে এই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদেরকে আমরা ঠিক জায়গা মতো নিয়ে আসতে পারি, যার কারণে সেই আমলাতান্ত্রিক জটিলতার কারণেও এত একটা সময় প্রয়োজন হয়েছে। সরকারও তো 1 বছর অতিবাহিত করলো, তো সরকারের কি এক্ষেত্রে আপনি কোনো একটু পিছুটান দেখেছেন কিনা বা সরকারের সমন্বয়হীনতা দেখেছেন কিনা? আমি সরকার বলতে আমি বুঝি সরকারে যারা আমলা আছে, কর্মচারী আছে, উপদেষ্টা মহোদয়রা আছে, সকলকে মিলেই সরকার। তো সরকারের একটা পক্ষ চাইলেও দেখা গেছে যে আরেকটা পক্ষের এখানে অবহেলা ছিল। উপদেষ্টা মণ্ডলী থেকে আমি কোনো রকম কোনো অনিচ্ছা বা অবহেলার কোনো কিছু আমি দেখি নাই, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু অবহেলাটা আমরা দেখেছি আমলাতান্ত্রিক জায়গাতে যে যারা আমলারা ছিল, কর্মচারীরা ছিল, তাদের এখান থেকে অনেক রকম অবহেলা এবং অনেক অনিচ্ছা আমরা দেখেছি এই লিস্ট এবং এই শহীদদেরকে তালিকাভুক্তকরণের ক্ষেত্রে, যার কারণে আমি বলবো অবশ্যই সরকারের এখানে গাফিলতি ছিল, কিন্তু পুরো সরকারের গাফিলতি না, সরকারের একটা পার্টের এখানে গাফিলতি ছিল। এখনও শুনলাম যে প্রায় 700-800 মানুষের যারা পঙ্গু হয়েছে তাদের কোনো ধরনের ক্ষতিপূরণ বা অন্যদের যে পরিমাণ একটা টাকা দেওয়া হয়েছে বা অর্থ দেওয়া হয়েছে, অর্থনৈতিক সাপোর্ট, সেটা পায়নি অনেকে। সরকার কি চাইলে এই যোদ্ধাদের ক্ষতিপূরণ দিতে পারতো না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের
আমাদের বাংলাদেশ কখনো প্রস্তুতিই ছিল না এত এরকম একটি ঘটনা ঘটলে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়। আমাদের বাংলাদেশে কখনো এরকম ঘটনা আগে ঘটেও নেই, আর এবারই প্রথম ঘটেছে, যার কারণে এই অভিজ্ঞতাটা কারোর কাছেই ছিল না কিভাবে এটাকে সুষ্ঠুভাবে এই যে ম্যাসাকারটা হয়েছে ম্যাসাকারটাকে কিভাবে রিকভার করা যায়। যার কারণে আমাদের দেশে যে অবকাঠামো আছে সেই অবকাঠামোগত সমস্যা এটি। তো আজকে এই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর সম্পন্ন হয়ে গিয়েছে। 1 বছর পরও যে আমরা শুনতে পাচ্ছি যে কিছু আহত যোদ্ধা বা শহীদ পরিবার এখন পর্যন্ত যেই সম্মাননাটা ছিল সেটা পায়নি, বা যে সহযোগিতা ছিল সেই সহযোগিতাটা পায়নি, সেটি অবশ্যই দুঃখজনক। কিন্তু আমার কাছে মনে হয় যে এই 10 মাসে এক্সপিরিয়েন্স থেকে সামনে এটিকে আরও কার্যকরীভাবে কিভাবে সমাধান করা যায় সেই সমাধান করার রাস্তা ওপেন হচ্ছে, এবং সেই সমাধানটি নিয়ে সবাই একত্রিত হয়ে কাজ করছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে তারা কি জুলাই যোদ্ধাদের কতটুকু আন্তরিকতার সাথে তাদের সাপোর্ট দিবে বা তাদের পাশে থাকবে, আপনি কি মনে করেন? তারা অবশ্যই এটি মনে প্রাণে লালন পালন করবে যে এই শহীদদের আত্মত্যাগের কারণে, আহতদের আত্মত্যাগের কারণেই তারা আজকে এই সুযোগটি পেয়েছে নির্বাচিত হয়ে আবার ক্ষমতায় আসার জন্য। তাই তাদের উচিত এটি মূল্যায়ন করা। এবং এটা তো সত্যি কথা, যদি আজকে এই আহতরা এবং এই শহীদরা যদি রাস্তায় না নেমে আসতো, তারা যদি আত্মত্যাগ স্বীকার না করতো, তাহলে তো এই ফ্যাসিস্ট সরকারের যেভাবে বিগত 17 বছর সরকার পরিচালনা করেছে সেভাবেই আরও 17 বছর সামনে পরিচালনা করতো। তো কোনো তো সুযোগ ছিল না। এই শুধুমাত্র এই আহত এবং শহীদ পরিবারদের জন্যই আজকে এই রাজনৈতিক দলগুলো সুযোগ পেয়েছে নতুন করে কথা বলার, নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাই আমার মনে হয় যে যারাই আসুক নতুন নির্বাচিত সরকারে, তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে মনে প্রাণে লালন পালন করবে এবং এই জুলাই আহত এবং শহীদ পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে। আপনি তো এখন স্টুডেন্ট, পড়াশোনা আর কতদূর বাকি? আমার গণঅভ্যুত্থানের আগের থেকেই আমি মাস্টার্স করতেছিলাম ইতালির ইউনিভার্সিটি অফ নেপলস থেকে। গণঅভ্যুত্থানের পরে আমি সুযোগটা পাই নাই সেই মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। যে আপনারা জানেন ফাউন্ডেশনে কাজ করেছি 10 মাস, তো যার কারণে আমার পড়ালেখা স্থগিত ছিল। তো এখন আবার আমি কন্টিনিউ করা শুরু করেছি এবং মাস্টার্সে পড়ালেখা করছি এখন। ফাউন্ডেশনে কি আপনাকে কোনো সম্মানী দেওয়া হতো? ফাউন্ডেশন থেকে আমার জন্য একটা সম্মানী বরাদ্দ ছিল, কিন্তু আমি কখনো সেই সম্মানীটা নিতাম না। আমি এভাবেই ওটা করেছিলাম যে সম্মানীটা আমার জন্য বরাদ্দ ছিল সেই সম্মানীটা যাতে করে শহীদ এবং আহত পরিবারদের জন্য যে ফান্ডটা ফাউন্ডেশনের আছে সেই ফান্ডের সাথে গিয়ে যাতে যুক্ত হয়ে যায়। তো আমার জন্য সম্মানী বরাদ্দ থাকলেও আমি কখনো সেই সম্মানীটি গ্রহণ করিনি। তো দর্শক, আমরা এতক্ষণ ধরে অনেক স্মৃতিচারণ করলাম। আবার সেই বাক্য দিয়ে শেষ করি, পানি লাগবে পানি, যে শব্দটি লক্ষ লক্ষ তরুণ ছাত্র জনতাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামিয়েছিল। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।